আসসালামু আলাইকুম। জেনিফারের বয়স ১২। এমনিতে সে সুস্থ, স্বাভাবিক একটা মেয়ে। আজ সকালেও তার দিনটা খুব সুন্দরভাবে শুরু হলো। সে ঘুম থেকে উঠল, হাসিখুশি মনে নিচে নেমে এলো নাস্তা করতে। ফ্রিজ থেকে ওয়াফলসের প্যাকেট বের করল। ৩টে ওয়াফল প্লেটে নিল আর বাকিগুলো রেখে দিল। ঠিক করল ওগুলো সে কাল খাবে। বাবা-মাও টেবিলে এসে বসলেন। সব ঠিকঠাক, খুব সুন্দর একটা সকাল। কিন্তু ঝামেলাটা বাধল ঠিক তখন, যখন তার ছোট ভাই কিচেনে ঢুকলো এবং ফ্রিজে রাখা বাকি ওয়াফেলগুলোর দিকে হাত বাড়ালো। ব্যাস, কাবুম! মুহূর্তের মধ্যে জেনিফার ফেটে পড়ল। সে চিৎকার করে তার ভাইকে বলল, ওগুলো আমার, তুমি নিতে পারবে না। রাগে প্লেট ছুঁড়ে ফেলে দিল। এদিকে তার বাবাও ধৈর্যের বাঁধ মানল না। তিনি পাল্টা চিৎকার করে জেনিফারকে নিজের রুমে যাওয়ার হুকুম দিলেন। ছোট ভাই কাঁদতে কাঁদতে পালালো আর মা হতাশ হয়ে মাথায় হাত দিয়ে বসে পড়লেন। এত বোঝানো, এত পানিশমেন্ট, এত প্যারেন্টিংয়ের বই পড়ার পরেও সেই একই ঘটনা। প্রিয় দর্শক শ্রোতা, দৃশ্যটি কি আপনার কাছে পরিচিত মনে হচ্ছে? আপনার সন্তানও কি কথায় কথায় রেগে যায়? তুচ্ছ কারণে কি বাড়িতে একেবারে রণক্ষেত্র বেঁধে যায়? যদি তাই হয় তবে আজকের এই ভিডিওটি আপনার জন্য। আজ আমরা কথা বলবো ডক্টর রস গ্রিনের লেখা যুগান্তকারী বই দি এক্সপ্লোসিভ চাইল্ড নিয়ে। বই দি এক্সপ্লোসিভ চাইল্ড, লেখক ডক্টর রস ডব্লিউ গ্রিন। ডক্টর রস গ্রিন একজন বিখ্যাত ক্লিনিক্যাল সাইকোলজিস্ট। তিনি হার্ভার্ড মেডিকেল স্কুলের সাইকিয়াট্রি বিভাগের প্রাক্তন সহযোগী অধ্যাপক। দীর্ঘ কয়েক দশক ধরে তিনি এমন সব পরিবার ও শিশুদের নিয়ে কাজ করেছেন যাদের আচরণ সামলানো বাবা মায়ের জন্য অসম্ভব হয়ে পড়েছিল। চলুন শুরু করি। অধ্যায় ১, দৃষ্টিভঙ্গি বদলান, মোটিভেশন নয়, সমস্যা হলো দক্ষতায়। চলুন শুরুতেই একটি কঠিন সত্য মেনে নিই। আপনি হয়তো ভাবছেন আপনার বাচ্চা ইচ্ছা করে এমন করছে। সে জেদি, সে কথা শুনতে চায় না, তাই আপনি তাকে শাসন করছেন। কখনো পুরস্কার দিচ্ছেন, কখনো বা শাস্তি বা টাইম আউট দিচ্ছেন। কিন্তু সত্যিটা কি জানেন? যদি শাসনে কাজ হতো তবে এতদিনে কাজ হয়ে যেত। আপনার বাচ্চার সমস্যাটা ইচ্ছার অভাব নয়, মোটিভেশনের অভাব নয়। সমস্যাটা হলো দক্ষতার অভাব, ল্যাক অফ স্কিলস। আমরা বড়রা ভাবি বাচ্চারা যদি চায় তবেই তারা ভালো আচরণ করতে পারে। চিলড্রেন ডু ওয়েল ইফ দে ওয়ান্ট টু, আমরা এরকমটাই মনে করি। কিন্তু ডক্টর গ্রিন বলছেন এই ধারণা ভুল। আমাদের ভাবতে হবে বাচ্চারা তখনই ভালো আচরণ করে যখন তারা সেটা করতে সক্ষম হয়। দ্যাট মিনস চিলড্রেন ডু ওয়েল ইফ দে আর এবল টু। ব্যাপারটা একটু বুঝিয়ে বলি। ধরুন আপনার বাচ্চার অঙ্ক করতে সমস্যা হয়। এখন আপনি যদি তাকে অঙ্ক না পারার জন্য বকাবকি করেন বা শাস্তি দেন, সে কি অঙ্ক শিখে যাবে? যাবে না। তার দরকার অঙ্ক শেখার দক্ষতা। ঠিক তেমনি অনেক বাচ্চার আবেগ নিয়ন্ত্রণ করার, পরিস্থিতির সাথে মানিয়ে নেওয়ার বা ফ্রাস্ট্রেশন সহ্য করার দক্ষতা বা স্কিল কম থাকে। যখন তাদের সামনে এমন কোনো পরিস্থিতি আসে যা সামলানোর ক্ষমতা তাদের নেই, তখনই তারা এক্সপ্লোড করে বা ফেটে পড়ে। তারা চিৎকার করে, লাথি মারে, ভাঙচুর করে। এটা তাদের খারাপ ব্যবহার নয়, বরঞ্চ এটা তাদের অসহায়ত্ব। তারা আসলে জানে না ওই মুহূর্তে কিভাবে প্রতিক্রিয়া দেখাতে হবে। তাই আজ থেকে ভাবুন, আপনার সন্তান আপনাকে বিরক্ত করার জন্য এমন করছে না। তার কিছু স্কিল বা দক্ষতার ঘাটতি আছে যা তাকে শেখাতে হবে। তো এই অধ্যায় থেকে আমরা জানলাম সন্তানের খারাপ ব্যবহারকে অবাধ্যতা না ভেবে দক্ষতার অভাব হিসেবে দেখুন। পরের অধ্যায়, সমস্যাগুলো চিহ্নিত করুন। ALSUP মেথড। আচ্ছা, আপনার সন্তান যখন রেগে যায় তখন আপনি বা আপনার পার্টনার কি একে অপরকে বলেন, ও আসলে আমাদের ম্যানিপুলেট করছে বা ও শুধু মনোযোগ চাচ্ছে? প্লিজ এই কথাগুলো আর বলবেন না। এগুলো সত্য নয় এবং এতে কোনো লাভও হয় না। এর চেয়ে বরং আমাদের খুঁজে বের করতে হবে সমস্যাটা ঠিক কোথায়। এই বইয়ে একটি দারুণ টুলের কথা বলা হয়েছে যার নাম ALSUP মেথড, অর্থাৎ এটা হলো অ্যাসেসমেন্ট অফ ল্যাগিং স্কিলস অ্যান্ড আনসলভড প্রবলেমস, সংক্ষেপে ALSUP। সোজা বাংলায়
আমাদের দুটো তালিকা করতে হবে। 1 ল্যাগিং স্কিলস, অর্থাৎ কোন কোন দক্ষতা বা স্কিল আপনার বাচ্চার মধ্যে কম আছে। 2 আনসলভড প্রবলেমস, অর্থাৎ ঠিক কোন কোন পরিস্থিতিতে সমস্যাগুলো হয়। ধরুন আপনি দেখলেন আপনার বাচ্চার মনোযোগ ধরে রাখতে কষ্ট হয়, অথবা হুট করে কোনো প্ল্যান বদলালে সে নিতে পারে না। এগুলো হলো তার দক্ষতার অভাব। এরপর ভাবুন ঠিক কখন সে রেগে যায়। ব্রাশ করার সময়, হোমওয়ার্ক করার সময়, নাকি ভিডিও গেম বন্ধ করার সময়। এখানে একটা ট্রিক আছে। সমস্যাগুলো লেখার সময় ঢালাওভাবে লিখবেন না। যেমন ও কথা শোনে না। এটা কোনো নির্দিষ্ট সমস্যা না। আপনাকে লিখতে হবে রাতে দাঁত ব্রাশ করলে ওর সমস্যা হয়, বা অঙ্কের হোমওয়ার্ক করতে বসলে ওর সমস্যা হয়। সবসময় বাক্যের শুরুতে ডিফিকাল্টি বা সমস্যা হয় শব্দটি ব্যবহার করুন। এবং সাবধান, এর সাথে আপনার নিজের কোনো তত্ত্ব জুড়ে দেবেন না। যেমন আলসেমির কারণে ও হোমওয়ার্ক করে না, এটা লিখবেন না। শুধু লিখুন হোমওয়ার্ক করতে ওর সমস্যা হয়। কারণ কেন সমস্যা হয় সেটা আমরা এখনো জানি না, সেটা আমরা তার কাছ থেকেই শুনব। এই চ্যাপ্টারের মূল বিষয় হলো সমস্যা সমাধানের প্রথম ধাপ হলো সন্তানকে দোষারোপ না করে সুনির্দিষ্ট সমস্যাগুলো তালিকাভুক্ত করা। অধ্যায় 3 প্ল্যান এ, প্ল্যান বি এবং প্ল্যান সি। সমস্যা তো চিহ্নিত হলো। ধরুন সমস্যাটা হলো আপনার মেয়ে সুজি ইংলিশ হোমওয়ার্ক করতে গেলেই রেগে খাতা কলম ছুঁড়ে ফেলে দেয়। এখন বাবা মা হিসেবে আপনার হাতে 3টি অপশন বা প্ল্যান আছে। প্রথমটি হলো প্ল্যান এ, এটা হলো স্বৈরাচারী পদ্ধতি। আমি বাবা, আমি বলেছি তাই করতেই হবে। আপনি বললেন যতক্ষণ হোমওয়ার্ক শেষ হবে না ততক্ষণ টিভি দেখা বন্ধ। এতে কি হয়? বাচ্চা আরো রেগে যায়। হয়তো ভয়ে সে কাজটা করে, কিন্তু এতে তার মনের ক্ষোভ বাড়ে এবং দীর্ঘমেয়াদে কোনো সমাধান হয় না। প্ল্যান এ শুধু ইমার্জেন্সি বা জরুরি অবস্থায় ব্যবহার করা উচিত। যেমন বাচ্চা যদি আগুনের দিকে হাত বাড়ায় বা রাস্তার মাঝখানে দৌড়ায়, তখন আলোচনার সময় নেই, তখন তাকে থামাতে হবে। কিন্তু রোজকার জীবনে এটা অকার্যকর। দ্বিতীয়টি হলো প্ল্যান বি। প্ল্যান বি হলো কোলাবোরেটিভ প্রবলেম সলভিং বা মিলেমিশে সমাধান। এখানে আপনি বাচ্চার উপর সিদ্ধান্ত চাপিয়ে দেবেন না, আবার হালও ছেড়ে দিবেন না। আপনি বাচ্চার সাথে কথা বলে এমন একটা সমাধান বের করবেন যাতে আপনার কাজও হয়, আবার বাচ্চার সমস্যাটাও মেটে। মনে রাখবেন, বস বা ডিক্টেটর হয়ে নয়, আপনাকে হতে হবে পার্টনার। প্ল্যান সি, এটি হলো সাময়িকভাবে হাল ছেড়ে দেওয়া। সব সমস্যা একসাথে সমাধান করা সম্ভব নয়। তাই আপনি ঠিক করলেন, আচ্ছা ও এখন টেবিলে বসে না খেলে নাই খেলুক, আমার আগে হোমওয়ার্কের সমস্যাটা মেটাই। অর্থাৎ কিছু সমস্যাকে আপাতত সাইড লাইনে রাখা। এটি হেরে যাওয়া নয়, এটি হলো যুদ্ধ বেছে নেওয়া বা প্রায়োরিটাইজিং। এক কথায় বললে জোর করে মানানো হচ্ছে প্ল্যান এ। জোর করে মানানো নয়, এটা উচিত নয়। বরং সন্তানের সাথে মিলেমিশে সমাধান বের করাই, প্ল্যান বিটাই হচ্ছে দীর্ঘস্থায়ী শান্তির চাবিকাঠি। নেক্সট অধ্যায়, প্ল্যান বি প্রয়োগ করার নিয়ম। প্রথম ধাপ সহমর্মিতা। এখন প্রশ্ন হলো এই জাদুকরি প্ল্যান বি কিভাবে কাজ করে? এর 3টি ধাপ আছে। প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হলো এমপ্যাথি বা সহমর্মিতা। যখন বাচ্চা শান্ত থাকবে, ঝগড়ার সময় নয়, তখন তার কাছে যান। গিয়ে বলুন, আচ্ছা মামুনি বা বাবা, আমি খেয়াল করছি কদিন ধরে ইংলিশ হোমওয়ার্ক নিয়ে তোমার খুব সমস্যা হচ্ছে। ব্যাপারটা কি বলো তো? হোয়াটসঅ্যাপ। লক্ষ্য করুন আপনি তাকে বকছেন না, শুধু জানতে চাইছেন। প্রথমে সে হয়তো অবাক হবে, কারণ সে বকা খেতেই অভ্যস্ত। সে হয়তো চুপ করে থাকবে বা বলবে জানি না। তখন তাড়াহুড়ো করবেন না, তাকে সময় দিন। আপনি গোয়েন্দার মতো তথ্য বের করার চেষ্টা করুন। একে বলে ড্রিলিং ফর ইনফরমেশন। সে যদি বলে আমার ভালো লাগে না, আপনি বলুন ও আচ্ছা বুঝতে পারছি, কিন্তু ঠিক কি কারণে ভালো লাগে না? লিখতে কষ্ট হয়, নাকি পড়া তোমার কাছে কঠিন লাগে? তাকেই বলতে দিন। তার কথা রিপিট করুন। ও আচ্ছা, তার মানে তুমি বলতে চাইছো প্যারাগ্রাফের প্রথম লাইনটা কি হবে সেটা ভেবে পাও না? এভাবে কথা বলতে বলতে দেখবেন আসল সমস্যা বেরিয়ে আসবে। হয়তো দেখবেন সে হোমওয়ার্ক ঘৃণা করে না, আসলে সে বুঝতে পারে না লেখাটা কোথা থেকে শুরু করতে হয়। অথবা হয়তো ক্লাসের অন্য কোনো বন্ধু তাকে নিয়ে হাসাহাসি করেছে। আসল কারণটা না জানলে আপনি সমাধান করবেন কিভাবে? এখান থেকে আমরা জানলাম
সমাধানের আগে সন্তানের জুতোয় পা গলিয়ে তার সমস্যাটা বোঝার চেষ্টা করুন গভীরভাবে। অর্থাৎ তার জায়গা থেকে সমস্যাটা দেখতে কেমন লাগে বা লাগতো, এটা বোঝার চেষ্টা করুন। নিজেকে সন্তানের পর্যায়ে নামিয়ে এনে। পরের অধ্যায়, প্ল্যান বি এর শেষ ধাপ, উদ্বেগ প্রকাশ ও সমাধান। বাচ্চা যখন দেখবে আপনি সত্যিই তার সমস্যাটা শুনছেন, সে শান্ত হবে। এবার আসে দ্বিতীয় ধাপ, ডিফাইন অ্যাডাল্ট কনসার্নস বা আপনার উদ্বেগের কথা জানানো। এখন আপনি তাকে বলুন কেন আপনি চান সে হোমওয়ার্কটা করুক, তবে সেটা রাগী গলায় নয়। বলুন, দেখো, আমার চিন্তার বিষয় হলো তুমি যদি প্র্যাকটিস না করো তবে ক্লাসে পিছিয়ে পড়বে এবং পরে তোমারই খারাপ লাগবে। অর্থাৎ আপনার কনসার্ন বা দুশ্চিন্তাটাকে তাকে বুঝিয়ে বলুন। এরপর আসে ফাইনাল ধাপ বা ইনভিটেশন, সমাধানের আমন্ত্রণ। এবার দুজনে মিলে সমাধান খুঁজুন। আপনি তাকে বলুন, আচ্ছা, এমন কোনো উপায় কি আছে যাতে তোমার লেখা শুরু করতেও কষ্ট না হয়, আবার আমার দুশ্চিন্তাও কমে যে তুমি প্র্যাকটিস করছো না? তুমিই বলো আমরা কি করতে পারি। তাকে ভাবতে দিন। সে হয়তো বলবে, তুমি যদি প্রথম লাইনটা লিখে দাও আমি বাকিটা লিখব, অথবা বলতে পারে, আমি এখন না, বিকেলে খেলবো আর সন্ধ্যায় লিখব। যদি তার সমাধান আপনার পছন্দ হয় এবং সেটা বাস্তবসম্মত হয় তবে রাজি হয়ে যান। যদি না হয় তবে আবার আলোচনা করুন, যতক্ষণ না দুজনে একমত হচ্ছেন। এটা একদিনে হবে না, একদিনে হয় না, কিন্তু যখন আপনি বাচ্চার উপর কিছু চাপিয়ে না দিয়ে তাকে সমাধানের অংশীদার করবেন, তখন সে নিজেকে গুরুত্বপূর্ণ মনে করবে। সে বুঝবে আপনি তার শত্রু নন, আপনি তার দলের লোক। এই চ্যাপ্টার থেকে আমরা জানলাম, এমন একটি সমাধান খুঁজুন যা আপনার এবং আপনার সন্তান উভয়ের জন্যই গ্রহণযোগ্য। তো আমরা শেষ করব বইটি। তার আগে হচ্ছে আমরা মেইন পয়েন্টগুলো আরেকবার বলবো। দি এক্সপ্লোসিভ চাইল্ড বইটির মূল মন্ত্র এটাই, আপনার সন্তান আপনাকে কষ্ট দেওয়ার জন্য বেয়াদবি করছে না, তারা হয়তো পরিস্থিতির সাথে মানিয়ে নেওয়ার স্কিল পাচ্ছে না বা স্কিল তাদের কম। চলুন আজকের আলোচনার মূল পয়েন্টগুলো এক নজরে দেখে নিই। ১. দৃষ্টিভঙ্গি বদলান। বাচ্চারা ইচ্ছে করে খারাপ ব্যবহার করে না, দক্ষতা বা স্কিলের অভাবে করে। তারা চায় না এমনটা না ভেবে ভাবুন তারা পারছে না। ২. সমস্যা চিহ্নিত করুন। বাচ্চার উপর রেগে না গিয়ে ঠিক কোন পরিস্থিতিতে সমস্যা হচ্ছে সেটা খুঁজে বের করুন। ৩. প্ল্যান বি ব্যবহার করুন। জোর করে হুকুম, যেটা প্ল্যান এ ছিল, সেটা দেবেন না। বাচ্চার সাথে কথা বলুন, তার সমস্যা শুনুন এবং দুজনে মিলে এমন সমাধান বের করুন যাতে সবাই খুশি থাকে। মনে রাখবেন, প্যারেন্টিং মানে শুধু শাসন করা নয়, প্যারেন্টিং মানে হলো সন্তানকে জীবনের সমস্যাগুলো সমাধান করতে শেখানো। আজ থেকে এই পদ্ধতিগুলো ট্রাই করুন, দেখবেন ঘরের অশান্তি অনেকটাই কমে আসবে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক দিন আর কমেন্টে জানান যে আপনি কোন প্ল্যান দিয়ে শুরু করতে চান। দেখা হবে, কথা হবে পরের ভিডিওতে। ভালো থাকুন, বাই।